হ্যাঁ, শুভ দিন বন্ধুরা। আবার বাঁশবিহারি এসে গেলাম। আবার কিছু কথা বলবো আপনাদের জন্যে। তো আজকে প্রথমেই শুরু করে দিই যে কোনো একটা যুক্তি বৈধ কিভাবে হয়, কিভাবে বুঝবেন একটা যুক্তি বৈধ। তো ল অফ ডিস্ট্রিবিউশনে যেটা দেখেছিলাম, আনডিস্ট্রিবিউটেড মিডল বলে একটা নিয়ম ছিল। তো যদি কোনো লজিকের প্রেমিসের মধ্যে যে মিডলটা থাকে অর্থাৎ হেতু, সেটা অবশ্যই একবার অন্তত ডিস্ট্রিবিউটেড হতে হবে, অর্থাৎ ব্যাপক হতে হবে, সমগ্র শ্রেণীকে নিতে হবে। আচ্ছা, এবারে মিডল, মাইনর বা মেজর, অর্থাৎ যেটা প্রমাণ করতে চাইছেন সেটাকে মেজর বলে, মিডল তো জানেনই, আর যেখানে প্রমাণ করতে চাইছেন সেটাকে মাইনর বলে। এই মিডল, মেজর আর মাইনর একবার অন্তত মিডিলকে একবার অন্তত ডিস্ট্রিবিউটেড হতেই হবে। আচ্ছা, প্রত্যেকটা ন্যায় অনুমানে তিনটে বচন থাকবে, তিনটে প্রেমিস থাকবে, দুটো প্রেমিস এবং একটা কনক্লুশন বা সিদ্ধান্ত বলা হয়। তো এই তিনটে, এবারে সেই তিনটের মধ্যে মেজর একবার, মাইনর একবার আর মিডল, এটাকে ডিস্ট্রিবিউটেড হতে হবে। কিন্তু তিনটের বেশি যদি টার্ম থাকে তখন হবে ফ্যালাসি অফ ফোর টার্মস, যেটাকে পেটিসিও প্রিন্সিপি বা সার্কুলার লজিক বলা হয়, চলতি নামে সার্কুলার লজিক বলা হয়। তো কিরকম সেই জিনিসটা না, মনে করুন সেনাবাহিনীর কর্নেল হয় সেনা দলের পরিচালক, কর্নেলের স্ত্রী হয় কর্নেলের পরিচালক। তাহলে দেখুন, সাধারণ বুদ্ধিতে আপনার মনে হবে যে কর্নেলের স্ত্রী হয় সেনাদলের পরিচালক, কর্নেল সেনাদলকে পরিচালনা করে, আবার কর্নেলের স্ত্রী কর্নেলকে পরিচালনা করে। লোকে সিদ্ধান্ত করবে তাহলে কর্নেলের স্ত্রী সেনাদলকে পরিচালনা করবে। এখানে কি ফ্যালাসিটা হলো না, এখানে দেখুন কটা টার্ম এসছে। কিরকম না, কর্নেল একটা টার্ম, সেনাদল একটা টার্ম, পরিচালক একটা টার্ম, কর্নেলের স্ত্রী একটা টার্ম, মানে চারটে পদ এসে গেছে। আসার কথা হচ্ছে মেজর, মাইনর, মিডিল, তিনটে আসার কথা, চারটে এসে গেছে। এইটাকে বলা হয় ফ্যালাসি অফ ফোর টার্মস বা পেটিসিও প্রিন্সিপি বা চলতি নামে সার্কুলার লজিক। কিরকম, ঈশ্বর মানুষ রূপে নবী পাঠিয়েছেন, নবীর কাছে বই এসেছে, বইতে লেখা আছে ঈশ্বর সত্য, অতএব সিদ্ধান্ত কি, ঈশ্বর সত্য। তাহলে এখানে দেখুন কটা টার্ম এসছে, এক হচ্ছে ঈশ্বর, দুই মানুষ রূপে, তিন নবী, চার বই, এই চারটে টার্ম এসে গেছে, আসার কথা তিনটে। তাহলে কোনো যুক্তিতে যদি তিনটের জায়গায় চারটে টার্ম এসে যায় তাহলে ফ্যালাসি অফ ফোর টার্মস বলা হয়। সেক্ষেত্রে একেবারে শেষ থেকে একেবারে প্রথমের প্রেমিসে এসে একটা সিদ্ধান্ত অদ্ভুত হয়ে যায় এবং এবং সেইটা এবং সেইটা বৃত্তাকারে ঘুরতে থাকে। কিরকম না, ঈশ্বর মানুষ রূপে নবী পাঠিয়েছেন, নবীর কাছে বই এসেছে, বইতে লেখা আছে ঈশ্বর সত্য, সিদ্ধান্ত কি, ঈশ্বর সত্য। দেখুন আবার গোড়ায় ঈশ্বরে চলে গেল।
তাহলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে, একে বলা হয় ফ্যালাসি অফ ফোর টার্মস বা সার্কুলার লজিক। এবারে আমি খুব দ্রুত লজিকের কতগুলো নিয়ম বলে দিই। যে প্রথমেই বলেছিলাম যে মিডল বা হেতু পদটাকে অবশ্যই ডিস্ট্রিবিউটেড হতে হবে। 2 নম্বর নিয়ম, প্রত্যেকটা অনুমানে 3টে প্রেমিস থাকবে, 2টো প্রেমিস থাকবে, একটা কনক্লুশন থাকবে, মানে 3টে বাক্য থাকবে। 3 নম্বর নিয়ম, যদি প্রেমিসের মধ্যে দুটোই নেগেটিভ হয়, 2টো প্রেমিসই নয়, না এইসব দিয়ে হয়, তাহলে সেখান থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। যদি কেউ সেখান থেকে সিদ্ধান্ত আনে, সেটা বুঝতে হবে ফ্যালাসি করছে। যদি কোনো প্রেমিসে একটা নেগেটিভ প্রেমিস থাকে, কোনো নয়, কোনো পুরুষ শিক্ষক নয়, এরকম একটা প্রেমিস আর একটা যদি পজিটিভ থাকে, তাহলে সিদ্ধান্তটা অবশ্যই নেগেটিভ হবে। মানে একটা প্রেমিস নেগেটিভ হলে সিদ্ধান্তটা নেগেটিভ হবে। 2টো প্রেমিসই যদি নেগেটিভ হয়, কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আর 2টো প্রেমিস যদি পজিটিভ হয়, হ্যাঁবাচক হয়, তাহলে সিদ্ধান্তটা অবশ্যই হ্যাঁবাচক হবে। এইটা হচ্ছে মনে রাখতে হবে। এর বাইরে হলেই বুঝবেন সে ফ্যালাসি করছে। এবারে আমি চলে যাব হাইপোথেটিক্যাল লজিকে। হাইপোথেটিক্যাল লজিকে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম সেদিনকে বলেছিলাম, মোডাস পোনেন্স, মোডাস টলেন্স। যদি রীতা আসে তাহলে আমি যাব, রীতা এসেছে, আমি যাব। অর্থাৎ একটা প্রকল্প, প্রথম প্রেমিসে একটা প্রকল্প দেয়া হয়, এবং সেটা কি রকম, যদি রীতা আসে তাহলে আমি যাব। এক্ষেত্রে এই প্রকল্পটায় প্রথমটাকে স্বীকার করতে হবে, অর্থাৎ রীতা এসেছে, তবেই সিদ্ধান্ত পাওয়া যাবে আমি যাব। রীতা আসেনি এরকম সিদ্ধান্ত, মানে নেগেটিভ স্বীকার করা যাবে না, বাতিল করে সিদ্ধান্ত পাওয়া যাবে না। প্রথমটাকে স্বীকার করতে হবে, রীতা এসেছে, আমি যাব। এবারে হচ্ছে মোডাস টোলেন্স কি, মোডাস টোলেন্স কি বলছে, যদি রীতা আসে তবে আমি যাব। এক্ষেত্রে যদি বাতিল করতে হয়, তাহলে আমাকে প্রেডিকেটটাকে, মানে আমি যাবটাকে বাতিল করলে তাহলে সিদ্ধান্ত পাওয়া যাবে। অর্থাৎ আমি যাব না, সিদ্ধান্ত কি হবে, রীতা আসেনি। তাহলে যদি গ্রহণ করতে হয়, তাহলে অ্যান্টিসিডেন্টকে গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে, তবে আমি সিদ্ধান্ত পাবো। আর যদি বাতিল করতে হয়, তাহলে কনসিকুয়েন্ট বা প্রেডিকেটকে অস্বীকার করে তাহলে একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। এইটাকে বলা হয় মোডাস টলেন্স, যখন আমি প্রেডিকেটকে অস্বীকার করে সিদ্ধান্ত পাবো। যেমন যদি রীতা আসে তাহলে আমি যাব, মোডাস টোলেন্স কি হবে, আমি যাব না, সিদ্ধান্ত কি, রীতা আসেনি। এইটা গেল হচ্ছে গিয়ে হাইপোথেটিক্যাল লজিকের একটা নিয়ম। এবারে যেটা সব থেকে সাংঘাতিক, সেইটা আমি বলে নিই, সেটা হচ্ছে এই প্রকল্প যে যুক্তি, এই প্রকল্পের যুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ। সেটা কি রকম, ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ সেটা কি রকম না, যদি কোনো প্রেমিসের মধ্যে, যদি কোনো প্রেমিসের মধ্যে অথবা থাকে, অথবা থাকে, এই অথবা কথাটা খুব সাংঘাতিক। এই অথবা কথাটা কখনো দুর্বল, কখনো সবল। যদি বলা হয় যে শিশু অথবা প্রতিবন্ধীদের অনুদান দেয়া হচ্ছে,
এখানে লক্ষ্য করুন, শিশু এবং প্রতিবন্ধী দুটো কিন্তু একই শিশু প্রতিবন্ধীও হতে পারে, একটা শিশু প্রতিবন্ধীও হতে পারে। সাহিত্যিক এবং প্রধানমন্ত্রী, সাহিত্যিক অথবা প্রধানমন্ত্রী, মানে একজন সাহিত্যিকও প্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রীও সাহিত্যিক হতে পারে। তাহলে তাদের বলা হবে ইনক্লুসিভ। আর যদি অথবাটা সবল হয়, জোরালো হয়, তখন বলা হয় এক্সক্লুসিভ। যেমন জীবিত অথবা মৃত, জীবিত অথবা মৃত। একটা মানুষ একই সঙ্গে জীবিত অথবা মৃত একই সঙ্গে হতে পারে না, সে কোনো একটা তার সত্য হবে। অর্থাৎ এখানে আছে এক্সক্লুসিভ, এইটাকে বলা হয় বিরুদ্ধ। আর আগেরটা ইনক্লুসিভ, নন এক্সক্লুসিভকে বলা হয় বিপরীত। এখন আমরা নন কন্ট্রাডিকশন লয়ে পড়েছিলাম, বিপরীত বা বিরুদ্ধ একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? রাম বুদ্ধিমান অথবা রাম পরিশ্রমী। দেখুন, রাম কিন্তু একই সঙ্গে বুদ্ধিমান অথবা পরিশ্রমী হতেই পারে, এ দুটো এক্সক্লুসিভ না, নন এক্সক্লুসিভ। তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে আরেকটা প্রেমিস দিয়ে, একটা বিকল্প, হয় বুদ্ধিমান বা পরিশ্রমী, একটা বিকল্পকে অস্বীকার করে, অস্বীকার করে। তাহলে যখন নন এক্সক্লুসিভ হবে, একটা বিকল্পকে অস্বীকার করতে হবে, করলে সিদ্ধান্ত পাওয়া যাবে। কিরকম? না, রাম রাম বুদ্ধিমান অথবা রাম পরিশ্রমী। তাহলে আমি একটাকে অস্বীকার করব, কি না, রাম বুদ্ধিমান নয়, রাম বুদ্ধিমান নয়। তাহলে সিদ্ধান্ত নেব কিভাবে? তাহলে রাম পরিশ্রমী। আর যদি এক্সক্লুসিভ হয়, অর্থাৎ যেটা দুটো একসঙ্গে হওয়া কখনোই সম্ভব নয়, তাকে বলবো এক্সক্লুসিভ। যেমন যেমন কলিমুদ্দিন বাংলাদেশেও আছে, নেদারল্যান্ডেও আছে, এই দুটো একসঙ্গে হওয়া সম্ভব নয়। এই এই ধরনের প্রকল্প বা হাইপোথেটিক্যাল লজিকে একটাকে আপনাকে স্বীকার করতে হবে। অর্থাৎ কলিমুদ্দিন বাংলাদেশে আছে অথবা নেদারল্যান্ডে আছে। আপনাকে পরের একটা প্রেমিসে বলতে হবে কলিমুদ্দিন নেদারল্যান্ডে আছে, সিদ্ধান্ত হবে কলিমুদ্দিন বাংলাদেশে নেই। তাহলে দেখুন, এখানে একটাকে স্বীকার করে অপরটাকে সিদ্ধান্তে অস্বীকার করা হচ্ছে। তাহলে এই অথবা কথাটা আমাদের বিকল্প বিকল্প থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা শেখাচ্ছে। অর্থাৎ অথবা যদি দুর্বল অথবা হয়, অর্থাৎ যদি নন এক্সক্লুসিভ হয়, তাহলে একটা বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি জোরালো হয়, অথবা যদি জোরালো হয়, অর্থাৎ এক্সক্লুসিভ হয়, তাহলে কোনো একটা বিকল্পকে স্বীকার করে তার পরেরটাকে অস্বীকার সিদ্ধান্তটা আসবে। অর্থাৎ সিদ্ধান্তে পরেরটা অলরেডি অস্বীকার আসবে। যেমন শক্তি, শক্তি হয় তরঙ্গ অথবা কণা। এটা হচ্ছে, এই যে অথবাটা খুব জোরালো, অর্থাৎ এক্সক্লুসিভ। এখানে পরীক্ষার মাধ্যমে আমাকে দেখতে হবে শক্তিটা কণা কিনা। যদি কণা না হয়, অটোমেটিক অটোমেটিক সে সিদ্ধান্তে আসবে যে শক্তি হচ্ছে তরঙ্গ। তো এইভাবে হাইপোথেটিক্যাল যে লজিকগুলো, সেগুলো পর্যালোচনা করলে আমরা এগুলো সিদ্ধান্ত নিতে সক্ষম হব, ধীরে ধীরে আমরা শিখে যাব। এই আজ অবধি এই অবধি থাক। বিষয়টা খুব ভালো করে শুনবেন, খুব গন্ডগোল আছে এর মধ্যে, ধীরে ধীরে শুনে বোঝার চেষ্টা করবেন। পরের দিন আবার কিছু একটা নিয়ে আসব। ধন্যবাদ।